আজকে আমরা দেখব কিভাবে একজন নেতার বাণিজ্য নীতি গোটা বিশ্বজুড়ে একটা আলোড়ন ফেলে দিয়েছে। তার আমেরিকা ফার্স্ট পলিসি কিভাবে পুরনো বন্ধুদেরকে চ্যালেঞ্জ করছে আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সমীকরণ তৈরি করছে। চলুন সেই ব্যাপারটাই আজ গভীরভাবে বিশ্লেষণ করা যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু ফরাসি ওয়াইনের ওপর ট্যাক্স বসানো নিয়েই না, এটা আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থার শুরুর ইঙ্গিত। একটা কথাই বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক সম্পর্ক এখন কতটা ব্যক্তিগত আর আক্রমণাত্মক একটা পর্যায়ে চলে গেছে। তো এই যে এত নাটকীয় সব হেডলাইন, এর পেছনের মূল কারণটা কি? কেন হঠাৎ করে শুল্ক বা ট্যারিফ বিশ্ব রাজনীতির একটা প্রধান অস্ত্র হয়ে উঠল? চলুন এর গভীরে যাওয়া যাক। সাম্প্রতিক বাণিজ্য যুদ্ধগুলো বুঝতে হলে প্রথমে এই জিরো সাম গেম ধারণাটা বোঝা খুব দরকার। ট্রাম্প প্রশাসনের চোখে বিশ্ব বাণিজ্যটা হলো একটা কিকের মতো, যেখানে একজন যদি একটু বড় টুকরো নেয় তাহলে অন্যজনকে ছোট টুকরোই পেতে হবে। মানে একজনের লাভ মানেই আরেকজনের ক্ষতি। এই স্লাইডটা কিন্তু দুটো একদম ভিন্ন বিশ্বদৃষ্টির তুলনা করছে। একদিকে আছে ট্রাম্পের এই উইন লুজ পলিসি, যেখানে সবকিছুই একটা সওদা বা লেনদেন মাত্র, আর অন্যদিকে পুরনো মিত্রদের উইন উইন নীতি, যেখানে সবাই মিলে একসাথে বেড়ে ওঠার কথা বলা হয়েছে। আচ্ছা, চলুন এবার দেখি এই আমেরিকা ফার্স্ট নীতিটা বাস্তবে কিভাবে কাজ করছে। আমেরিকার বহু পুরনো বন্ধুদের সাথেই বা এখন সম্পর্কটা কোথায় দাঁড়িয়েছে? যে দেশগুলো দশকের পর দশক ধরে আমেরিকার পাশে ছিল, তাদের সাথেই বা কেন এই সংঘাত? ফ্রান্সের সাথে আমেরিকার যে বিরোধ, সেটা কিন্তু শুধু অর্থনৈতিক ছিল না, এটা ছিল কূটনৈতিক প্রভাব বিস্তারের একটা খেলা। ট্রাম্প প্রশাসন চাইছিল ফ্রান্স যেন তাদের বানানো নতুন বোর্ড অফ পিসে যোগ দেয়, যেটা ছিল জাতিসংঘের একটা বিকল্প তৈরির চেষ্টার মতো। ভাবা যায়, ফরাসি ওয়াইন আর শ্যাম্পেনের উপর 200% শুল্কের হুমকি দেওয়া হয়েছিল। এটা ফ্রান্সের অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা দিয়েছিল। সোজা কথায়, এটা ছিল ফ্রান্সকে চাপে ফেলার একটা ভয়ঙ্কর অর্থনৈতিক অস্ত্র। একই রকম ঘটনা ঘটল কানাডার সাথেও। বিরোধের কারণটাও প্রায় একই, স্বাধীন বাণিজ্য নীতি। আমেরিকা চায়নি তার প্রতিবেশী দেশ কানাডা চীনের সঙ্গে খুব বেশি মাখামাখি করুক, কারণ এতে আমেরিকার স্বার্থে ঘা লাগতে পারে। এখানে হুমকিটা ছিল কানাডার বেশিরভাগ পণ্যের ওপর 100% শুল্ক বসানোর, যা তাদের অর্থনীতিকে একরকম পঙ্গু করে দেওয়ার শামিল। এটাও ছিল কানাডাকে নিয়ন্ত্রণে রাখার একটা কৌশল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই একটা মন্তব্য, কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে, দুই দেশের মধ্যে বিশাল এক কূটনীতিক সংকট তৈরি করে ফেলে। এই ধরনের মন্তব্য মিত্রদের মধ্যকার সম্পর্কে একটা গভীর ফাটল ধরিয়েছিল। যখন পুরনো বন্ধুত্বে ফাটল ধরে, তখন কিন্তু একটা শূন্য স্থান তৈরি হয়, তাই না? আর সেই জায়গাটা ভরাট করতে চলে আসে নতুন শক্তি। যখন পুরনো বন্ধুরা দূরে সরে যায়, তখন নতুন বন্ধুদের খোঁজ শুরু হয়। কিন্তু সেই নতুন বন্ধুরা কারা? আর ঠিক এখানেই খেলার মাঠে এন্ট্রি নিচ্ছে নতুন জোট, যেখানে একটা দেশ সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর সেই দেশটা হলো ভারত, যাকে এখন বিশ্ব রাজনীতির নতুন ট্রফি বলা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন ভারতের সাথে একটা ঐতিহাসিক চুক্তিকে কি বলছেন শুনুন। সকল চুক্তির সেরা চুক্তি, বা দ্য মাদার অফ অল ডিলস। আমেরিকার আমেরিকা ফার্স্ট নীতির যেন একটা সরাসরি জবাব। এই অংশীদারিত্বের বিশালতা একটু ভাবুন তো। 200 কোটি মানুষের একটা সম্মিলিত বাজার, যেটা বিশ্বের মোট জিডিপির প্রায় 1/4 এটা কিন্তু শুধু একটা বাণিজ্য চুক্তি না, এটা একটা নতুন অর্থনৈতিক ব্লকের জন্ম, যেখানে দুটো গণতান্ত্রিক শক্তি একসাথে এসে বিশ্ব অর্থনীতিতে একটা নতুন কেন্দ্র তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়ন কিন্তু ভারতকে শুধু একটা বাজার হিসেবে দেখছে না, তারা ভারতকে ভবিষ্যতের জন্য একটা কৌশলগত পার্টনার হিসেবে দেখছে, বিশেষ করে যখন পুরো বিশ্ব চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছে। ভারত এখন সেই দেশ যাকে সবাই নিজের দলে পেতে চায়। তো এই নতুন জোটটা আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করলো। এখন তো তাদেরও নিজেদের চাল বদলাতে হবে, তাই না? কারণ খেলার নিয়ম যখন বদলে যায়, তখন খেলোয়াড়কেও তার কৌশল বদলাতে হয়। যখনই আমেরিকা দেখল যে তারা একা হয়ে যাচ্ছে, খেলা থেকে ছিটকে পড়ছে, তখনই কিন্তু তাদের টনক নড়ল। মার্কিন ট্রেজারি বিভাগ এখন ইঙ্গিত দিচ্ছে যে তারা ভারতের বিরুদ্ধে নিজেদের বসানো শুল্ক তুলে নিতে পারে, কারণ তারা বুঝতে পারছে ভারতকে ছাড়া বিশ্ব অর্থনীতিতে এগোনো এখন প্রায় অসম্ভব। এই পুরো ঘটনাটা যদি আমরা পরপর দেখি, তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রথমে আমেরিকার চাপ, তারপর ইউরোপ আর ভারতের পাল্টা চাল, আর শেষে আমেরিকার পিছু হটার একটা ইঙ্গিত। একটা পদক্ষেপ কিভাবে আরেকটা পদক্ষেপকে জন্ম দিচ্ছে তা এখানে স্পষ্ট।
তাহলে মূল কথা হলো ক্ষমতার সমীকরণটা কিন্তু বদলে যাচ্ছে। এই বিশ্লেষণ এটাই দেখাল যে একটা দেশের অ্যাকশন কিভাবে বিশ্বজুড়ে রিয়াকশন তৈরি করে, যা আমাদের একটা নতুন আরও বহুমাত্রিক বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন বিশ্ব খেলায় আসল ক্ষমতা কার হাতে? এরপর কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।